ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আমরা কয়েকদিন আগে আমাদের ফেসবুক প্রোফাইলে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল, যেগুলো সবই ভারতের স্বাধীনতা দিবস সংক্রান্ত। তো প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্নটা ছিল ভারতবর্ষ প্রথম কোন বছর স্বাধীনতা দিবস পালন করেছিল। দ্বিতীয় প্রশ্নটি ছিল ভারতবর্ষ কোন বছর দুইবার স্বাধীনতা দিবস পালন করেছিল। আর তৃতীয় প্রশ্নটি ছিল 1949 সালের 26শে নভেম্বর সংবিধান লেখা শেষ হয়ে যায়, তা সত্ত্বেও তার প্রায় 2 মাস পর 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। তাহলে এই যে 2 মাস পর হলো চালুটা কার্যকর, এটা কেন হয়েছিল? আরেকটা প্রশ্ন, যে ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, তাই তো? তো ওই ডেটটা 15ই আগস্টই কেন ঠিক করা হয়েছিল? 14ই আগস্ট পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, 14ই আগস্ট ভারতকে দেওয়া যেতে পারতো, বা 16ই আগস্ট, 17ই আগস্ট হতেই পারতো কোনো একটা ডেট। 15ই আগস্ট কেন ঠিক করা হয়েছে? এই ছিল আমাদের কতগুলো প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা, মানে ব্যাখ্যা সহ উত্তর আজ আমরা লাইভে পড়াবো, ঠিক আছে? তো আরেকটা প্রশ্ন ছিল যেটা, ডু অর ডাই, করবো অথবা মরবো, এই কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? না ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত। তো ডু অর ডাই এই কথাটা প্রথম কে বলেছিল? তো অনেকেই উত্তর দিয়েছে, দেখলাম মহাত্মা গান্ধী। তো অনেকেই বলেছে স্যার কেন মহাত্মা গান্ধী হবে না। অ্যাকচুয়ালি ডু অর ডাই কথাটা প্রথম বলেছিল অন্যজন, সেটা পপুলারাইজ করেছিল, বিখ্যাত করেছিল হচ্ছে মহাত্মা গান্ধী 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সময়। কিন্তু বলেছিলেন কথাটা প্রথমবার কথাটা ইউজ করেছিলেন, বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হু কয়েন্ড দ্য টার্ম ডু অর ডাই। উত্তরটা তাহলে কি হবে? ইউসুফ মেহের আলী, ঠিক আছে? ইনি বোম্বাইয়ের একজন কংগ্রেস লিডার ছিলেন, ইনি প্রথম বলেছিলেন কথাটা যে ডু অর ডাই। আর ডু অর ডাই এটা ইংলিশে ছিল, এটা কোন টাইপের সেন্টেন্স? অর আছে, কি হবে এটা? ডু অর ডাই ইংলিশেও এসেছিল, এটা ডব্লিউবিসিএসেই এসেছিল হিন্দিতে। ডু অর ডাই এটা কোন টাইপের সেন্টেন্স? যা ইংলিশে আর বলবো এটা কোন টাইপের সেন্টেন্স, এটাও পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তো চলো দেখা যাক যে ভারতবর্ষ প্রথম কোন বছর স্বাধীনতা দিবস পালন করেছিল, ঠিক আছে? কোন বছর দুবার স্বাধীনতা দিবস পালন করেছিল, কেনই বা 15ই আগস্ট করতে গেল, অন্য দিন নয় কেন, তাই তো? আর 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান লেখা শেষ হয়ে যাবার প্রায় 2 মাস পর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, এটাই বা কেন? এর পিছনে কি আছে? চলো তার ব্যাখ্যা সহ উত্তর করাচ্ছি। দেখো, আমরা সবাই জানি 1919 সালে একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টের নাম কি ছিল? মন্টেগু চেমস্ফোর্ড অ্যাক্ট। এই অ্যাক্টের বিরুদ্ধে চারিদিকে, ভারতবর্ষের চারিদিকে প্রতিবাদ আন্দোলন চলছিল, ঠিক আছে? এবং এই অ্যাক্টটাকে সংস্কার করার জন্য, ঠিক আছে, এই অ্যাক্টটাকে সংস্কার করার জন্য, যেখানে ভুল টুল ছিল ঠিক করে দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, ঠিক আছে? যে কমিটিটা গঠন করা হয়েছিল কবে? 1927 সালে। কত সালে? 1927 সালে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটির নাম ছিল হচ্ছে সাইমন কমিশন। কি কমিশন? সাইমন কমিশন। এই সাইমন কমিশনের সদস্য ছিল কজন? 7 জন, 6 + 1, ঠিক আছে? এই কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন স্যার জন সাইমন। এই কমিশন কেন গঠন করা হয়েছিল? শাসন সংস্কার করার জন্য। কিসের জন্য? শাসন সংস্কার করবে।
কাদের শাসন সংস্কার করবে? ভারতবর্ষের শাসন সংস্কার করবে। তো ভারতবর্ষের শাসন সংস্কার করবে, আর এতে ভারতেরই কোনো প্রতিনিধি ছিল না, ঠিক আছে, সবাই ছিল ইংরেজ। সেই জন্য 1927 সালের যে সাইমন কমিশন, সেই কমিশনের অপর নাম ছিল অল হোয়াইট কমিশন। কি নাম ছিল? অল হোয়াইট কমিশন। তো এতে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না, সেই জন্য সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই কমিশনের বিরুদ্ধে গো ব্যাক টু সাইমন বলে প্রতিবাদ হচ্ছিল। এরকমই একটা প্রতিবাদ হয়েছিল কোথায়? লাহোরে। সেখানে লালা রাজপথ রায় মিছিল করেছিলেন লাহোরে, এবং মিস্টার স্যান্ডার্স পুলিশ অফিসার, তিনি লালা রাজপথ রায়কে লাঠি দিয়ে আঘাত করেছিলেন বুকে। সেই লাঠির আঘাতে লাহোরে লালা রাজপথ রায় মারা গিয়েছিলেন, ঠিক আছে, রাজপথ রায় লাহোরেই মারা গিয়েছিলেন। তো 1927 সালের সাইমন কমিশন যখন ব্যর্থ হয়, তখন মতিলাল নেহেরু একটা কমিশন গঠন করেছিলেন, যার নাম ছিল নেহেরু কমিশন। কি নাম ছিল? নেহেরু কমিশন। তো নেহেরু কমিশন 1928 সালে একটা রিপোর্ট দিয়েছিল, যেটাকে বলা হয় কি? নেহেরু রিপোর্ট। সেই রিপোর্টে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা উনি বলেছিলেন। ডোমিনিয়ন মানে হচ্ছে কি? স্থায়িত্ব শাসন। তো আমরা সবাই জানি যে কংগ্রেসে তখন দুটো লবি ছিল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। তো যারা নরমপন্থী তারা ডোমিনেন্ট স্ট্যাটাসের পক্ষে ছিলেন, আর যারা চরমপন্থী তারা বলতেন পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো 1928 সালে এই যে মতিলাল নেহরুর যে ডোমিনেন্ট স্ট্যাটাস, এটা চরমপন্থী যারা ছিলেন, ধরো যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, এরা কেউই এটা মানতে চাননি। তারা বলেছিলেন পূর্ণ স্বরাজ চাই। তাই 1929 সালে কংগ্রেসের একটা অধিবেশন বসেছিল, ঠিক আছে, কংগ্রেসের একটা অধিবেশন বসেছিল। অধিবেশনটা কোথায় হয়েছিল? লাহোরে হয়েছিল। কেন লাহোরে হয়েছিল? বাল গঙ্গাধর তিলককে লাহোরে মারা হয়েছিল, সেই জন্য অধিবেশনটা কোথায় বসেছিল? বাল গঙ্গাধর তিলককে স্মরণ করে, লালা রাজপথ রায়কে স্মরণ করে 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশন বসেছিল, ঠিক আছে। সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে এখানে মূল যে এজেন্ডা, সেখানে বলা ছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়েছিল। এবং সেখানে নরমপন্থী এবং চরমপন্থী উভয় দলই, মানে কংগ্রেসের উভয় লবি কি করেছিল না, 1929 সালে যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেই দাবিকে সমর্থন করেছিল। এবং এই পূর্ণ স্বাধীনতার প্রতীকী হিসাবে 1929 সালের কংগ্রেস সেশন কখন বসতো? ডিসেম্বর মাসের একদম শেষে, মানে 28 থেকে শেষ পর্যন্ত, 28, 29, 30, 31। 1929 সালের 31 ডিসেম্বর লাহোরের রাভি নদীর তীরে, কোন নদীর তীরে? রাভি নদীর তীরে প্রতীকী হিসাবে ভারতের ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল, ঠিক আছে। তারপর ঠিক করা হয় যে একটা অফিসিয়ালি ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হবে, ঠিক আছে। সেই জন্য ঠিক করা হয়েছিল যে 1929 সালে 31 ডিসেম্বর, মানে 1929 শেষ, 1930 সালের জানুয়ারি মাসের শেষ রবিবার, 1929 সালের 31 ডিসেম্বর পতাকা তোলা হলো। আনঅফিসিয়ালি একটা প্রতীক হিসাবে তোলা হয়েছিল 1930 সালের জানুয়ারি মাসের শেষ রবিবার, যে অফিসিয়ালি পতাকা তোলা হবে। তো সেই দিন ছিল 26শে জানুয়ারি। ওই 1930 সালে যে জানুয়ারি মাসের যে শেষ রবিবার, সেদিন ছিল 26 তারিখ, 26শে জানুয়ারি পড়েছিল। তাই ভারতবর্ষের যে প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে কবে পালন করা হয়েছিল? 1930 সালের 26শে জানুয়ারি। বোঝা গেল? তা সেই থেকে 1947 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ কি করতো? স্বাধীনতা দিবস পালন করে যাচ্ছিল,
ঠিক তারপর 1947 সালের 15ই আগস্ট ইংরেজরা ভারতবর্ষকে অফিসিয়ালি স্বাধীনতা দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো তো 1947 সালে গিয়ে 26 জানুয়ারিতে প্রথমবার স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেল, আবারও 15ই আগস্টে গিয়ে পালন করা হলো। তাহলে 1947 সালের ওই বছর দুইবার স্বাধীনতা দিবস পালন করা হলো। তো প্রশ্ন একটা ছিল, তা দুটো প্রশ্নের উত্তর পেলে। ভারতবর্ষ প্রথম কোন বছর প্রথমবার স্বাধীনতা দিবস পালন করেছিল এবং কবে দুবার স্বাধীনতা দিবস পালন করেছিল। আর একটা প্রশ্ন ছিল কি 15ই আগস্টই কেন হতে পারতো 16ই আগস্ট, 17ই আগস্ট, 20ই আগস্ট, 14, 13, 12, 11, 10 হতে পারতো, কিন্তু 15ই আগস্টই কেন, তাই তো? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল সেই 1945 সালের 15ই আগস্ট জাপান কি করেছিল? ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই যে উপনিবেশিকতা, সেই যে মানসিকতা, ঠিক আছে, সেইটাকে মনে রাখার জন্য, মানে 15ই আগস্ট জাপান যেহেতু ব্রিটিশদের কি হয়েছে কাছে পদনত হয়েছিল, সেই দিনটাকে ওরা স্মরণ করার জন্য 15ই আগস্টকে তারা স্বাধীনতা দিবস দিয়েছিল। এটা তো আর আমরা মানে ভারতীয়দের মানে কি বলবো ডেট নয়, ডেটটা দিয়েছিল কারা? ব্রিটিশরা দিয়েছিল। সেজন্য ব্রিটিশরা এই দিক থেকে খেয়াল করলে দেখা যাবে 1935 সালের 15ই আগস্ট জাপান কি হয়েছিল? জাপান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল। ঠিক আছে, ওই দিনটাকে স্মরণ করার জন্য 15ই আগস্ট স্বাধীনতা দিবস দিয়ে দিয়েছিল। আর একটা প্রশ্ন ছিল কি 1949 সালে, তাই তো? দেখো 1946 সালে 9 ডিসেম্বর কি হয়েছিল? আমাদের সংবিধান লেখা শুরু হয়েছিল, প্রথম সভা বসেছিল, ওই দিন থেকে সংবিধান লেখা শুরু হলো। আর 1949 সালে 26শে নভেম্বর সংবিধান লেখা কি হয়ে গেছিল? শেষ হয়ে গেছিল। তো 26শে নভেম্বর আমরা কি করিনি? সংবিধান চালু করিনি। চালু করেছিলাম কবে করেছিল? 1950 সালের 26শে জানুয়ারি। কেন কি এই যে আমরা এতদিন 26শে জানুয়ারি কি করতাম? স্বাধীনতা দিবস পালন করতাম। 26শে জানুয়ারির একটা আবেগ তো ভারতবর্ষের মধ্যে রয়ে গেছিল। তো আমরা এবার থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করবো। 26শে জানুয়ারির দিনটা তো তাহলে আর কোনো ভ্যালু থাকছে না। 26শে জানুয়ারি দিনটাকে স্মরণ করার জন্য, মনে রাখার জন্য সেটাকে কি করে দেওয়া হলো? 26 জানুয়ারি ভারতবর্ষের সংবিধান চালু করা হলো এবং ওই দিন থেকেই ভারতবর্ষ হলো কি রিপাবলিক। ঠিক আছে, তো একটা প্রশ্ন দেওয়া রইলো, এটুকু পর্যন্ত আমার শেষ হয়ে গেল। একটা প্রশ্ন দেওয়া যে রিপাবলিক ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রিপাবলিক ধারণাটা, রিপাবলিক যে কথাটা, ওই কথাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা দেওয়া রইলো। যারা জানবে কমেন্ট উত্তর দিও।